সংবিধান থেকে বহুত্ববাদ পুরো বাদ দেওয়ার প্রস্তাব জামায়াতে, নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেবে জনগণ। চীনা প্রতিনিধি দলকে মির্জা ফখরুল। দক্ষিণের 21 জেলায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন, গরমে লোডশেডিং সহনীয় রাখতে ব্যবস্থা নেবে সরকার। জ্বালানি নীতি সংস্কারের তাগিদ বিশেষজ্ঞদের। অনুপ্রবেশ ও ভুয়া কাগজপত্র ব্যবহারের অভিযোগে সহস্রাধিক বাংলাদেশিকে আটক করেছে গুজরাট পুলিশ। অবৈধ অভিবাসীদের আত্মসমর্পণের নির্দেশ। এবং রোমে সমাহিত হলেন ক্যাথলিকদের ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস। শেষকৃত্যে ভক্ত অনুসারীদের শ্রদ্ধা, যোগ দেন ডক্টর ইউনূস সহ বিশ্ব নেতারা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি শেখ সাব্বির হোসেন। এবার বিস্তারিত। সংবিধানে বহুত্ববাদ রাখতে চায় না জামায়াত ইসলামী। এর পরিবর্তে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসের বিষয়টি সংযোজনের প্রস্তাব দলটি। এছাড়া রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মেয়াদ আগের মতো 5 বছর রাখার পক্ষে তারা। শনিবার দুপুরে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকের পর এসব কথা জানান জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আর ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে ঐক্যমত্যের চেষ্টা সফল হবে। মনিরুল ইসলামের প্রতিবেদন। ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসে জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের নেতৃত্বে এতে অংশ নেন 10 সদস্যের প্রতিনিধি দল। সভাপতিত্ব করেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তিনি বলেন, রাষ্ট্র সংস্কার প্রক্রিয়ার অংশীজন সকল রাজনৈতিক দল। জুলাই শহীদের রক্তের ঋণ শোধের সুযোগ কাজে লাগাতে সবারই পরামর্শ জরুরি। এক ঐতিহাসিক মুহূর্তে আমরা আছি। আমাদের এই সুযোগ যারা তৈরি করে দিয়েছেন, যে বীর শহীদরা, তাদের কাছে আমাদের একটি ঋণ আছে, যেন এই সুযোগ কোনো অবস্থাতে হাতছাড়া হয়ে না যায়। যেন এই সুযোগকে কেন্দ্র করে আমরা এমন এক বাংলাদেশ তৈরি করতে পারি যেখানে কোনো অবস্থাতেই কাউকে নিপীড়নের মুখে পড়তে না হয়, বিচার বা বিচার বহির্ভূত ব্যবস্থার মধ্যে যেন তাকে মোকাবেলা করতে না হয়। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ তাহের। সংবিধান, নির্বাচন ব্যবস্থা সহ বিভিন্ন খাত সংস্কারে প্রস্তাবনা দেয় দলটি। তারা বলছে, অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনে সংস্কারের জন্য সময় দেওয়ার পক্ষে জামাত। আমাদের কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট, সংবিধান সংশোধনী, এরপরে জনপ্রশাসন সংশোধনী, বিচার ব্যবস্থার উপরে রিফর্মসের প্রস্তাবনা, দুর্নীতি কমিশনের ব্যাপারে রিফর্মস প্রস্তাবনা এবং ইলেকশন সিস্টেমের উপরে কমিশনের রিফর্মসের প্রস্তাবনা ছিল। ঐক্যমত্য কমিশন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মেয়াদ 4 বছর করার প্রস্তাব দিলেও জামাত বলছে, আগের মতো 5 বছর করা হোক। সংবিধানে বহুত্ববাদেরও বিপক্ষে দলটি। তবে পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী নেওয়া হওয়ার প্রস্তাবে একমত তারা। কমিশনের প্রস্তাব ছিল সংসদের মেয়াদ 4 বছর হবে, প্রেসিডেন্টের মেয়াদ 4 বছর হবে। আমরা বলেছি যে এটা ঠিক হবে না, সংসদের মেয়াদ 5 বছর থাকবে এবং প্রেসিডেন্টের মেয়াদও 5 বছর থাকবে। সংখ্যানুপাতিক নির্বাচন এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের পক্ষে মত দিয়েছে জামায়াত ইসলাম। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, বাইক্যামেরাল পার্লামেন্টের ব্যাপারে আমরা একমত হয়েছি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, এ নিয়ে জনগণই সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাতে রাজধানীর একটি হোটেলে সফররত চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে একথা বলেন তিনি। আওয়ামী লীগ সরকারের 15 বছরে চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে সম্পর্ক রাখা না গেলেও এখন আবার গভীর হচ্ছে বলে জানান মির্জা ফখরুল। আর ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন বলেন, বিএনপি ছাড়াও বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হয়েছে। চাইনিজ কমিউনিস্ট পার্টির সঙ্গে আমাদের সম্পর্ক এখন আরো গভীর থেকে গভীরতর হচ্ছে। আমাদের দুই পার্টির সম্পর্ক আরো বৃদ্ধি পাচ্ছে, ভবিষ্যতে আরো বৃদ্ধি পাবে। চাইনিজ কমিউনিস্ট পার্টি বা চায়না তারা অন্যের দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করতে চায় না, তবে তারা জেনেছে যে নির্বাচনের পরিস্থিতি কি, দেশের বর্তমান পরিস্থিতি কি। আমরা সেটাকে তাদেরকে ব্রিফ করেছি। নির্বাচন নিয়ে দ্বিধাদ্বন্দ্বের অবসান চায় জনগণ।
এমন মন্তব্য করে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গণঅভ্যুত্থানকে কলঙ্কিত করছে, আর বিএনপিকে সংস্কারের একমাত্র ধারক বাহক উল্লেখ করে দলের অবদান যেন বিফলে না যায় সেদিকে খেয়াল রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় সব কথা বলেন বিএনপি নেতারা। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। জাতীয় প্রেস ক্লাবে ফেসিবাদের মিথ্যা মামলায় ৬০ লাখ আসামি মুক্তি কতদূর শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আলোচনা সভার প্রবন্ধ পাঠ করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম। গত ১৭ বছর দলের নেতাকর্মীরা কিভাবে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে তার চিত্র তুলে ধরে গণতন্ত্র পুনরুদ্ধারে দ্রুত নির্বাচিত সরকার প্রতিষ্ঠার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন। এ সময় বিশেষ অতিথির বক্তব্যে দলের মিডিয়া সেলের অন্যতম সদস্য ফারজানা শারমিন পুতুল অভিযোগ করে বলেন, দেশ থেকে ফ্যাসিজমের বিদায় হয়েছে, তবে গণতন্ত্র পুনরুদ্ধার হয়নি। ফ্যাসিজমের বিদায় হয়েছে, গণতন্ত্র কিন্তু এখন পর্যন্ত পুনঃপ্রতিষ্ঠিত হয়নি। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার এই যে সংগ্রাম, এই যে পথ চলা, এতে যেন আমরা সবাই একসাথে পথ চলতে পারি। আবার সেই উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতি নিশ্চিত করব, স্বাধীন এবং সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করব এবং সুনিশ্চিত করব আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে রাষ্ট্রীয় মালিকানা জনগণ হিসেবে ফেরত পাই ইনশাআল্লাহ। কয়েকজন উপদেষ্টাদের বিরুদ্ধে ভয়াবহ দুর্নীতির অভিযোগ উঠেছে, যা ২৪-এর গণঅভ্যুত্থানকে কলঙ্কিত করেছে বলে অভিযোগ করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কেন তাদের এপিএস এর নামে শত কোটি টাকা দুর্নীতির অভিযোগ আসবে? কেন তারা বদলি বাণিজ্যের অভিযোগ উঠবে? রেলের একজন সাবেক ডিজি বলেছে রোজার মাসে টিকিট কালোবাজারির সাথে এই সমস্ত বৈষম্য বিরোধী ছাত্র নেতারা জড়িত। দুর্নীতি ও পাচারের টাকা দিয়ে দেশে অনবরত অস্থিরতা তৈরির চেষ্টা করছে পতিত সরকার, এমন মন্তব্য করেন রিজভী। শেখ হাসিনা দেশটাকে কি করেছিলেন? দেশটাকে করেছিলেন লুট করার, একেবারে ঝেঁটিয়ে জনগণের টাকা নিজের কাছে পুঞ্জীভূত করে রাখার কাজ করে গেছে। ঘাপটি মেরে এটা এখন নানাভাবেই তারা খরচ করার চেষ্টা করছেন এবং সেটা দিয়ে নানা ধরনের নাশকতা আমরা বিভিন্ন জায়গায় আমরা দেখি। এ সময় ফেসিবাদের দোসর ও ফেসিবাদকে যারা প্রলম্বিত করেছে তাদের সবার দ্রুত বিচারের দাবি জানান বিএনপির এই সিনিয়র নেতা। কোনো আদালতকে দিয়ে তার অশুভ ইচ্ছা এবং অগণতান্ত্রিক নিপীড়ন নির্যাতন মানুষের উপর চালানোর সাহস পাবে না। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। পাওয়ার গ্রিড ফেল করায় দক্ষিণবঙ্গের ২১ জেলায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটেছে। শনিবার বিকেল ৬টা থেকে ২ ঘন্টা পর্যন্ত বিদ্যুৎহীন ছিল খুলনা বিভাগের অনেক এলাকা। এর ফলে প্রচণ্ড গরমে লোকজনকে দুর্ভোগ পোহাতে হয়েছে। রাত ৮টার পরে ধীরে ধীরে বিদ্যুৎ বিভিন্ন ফিডারে সরবরাহ স্বাভাবিক হয়। খুলনা সহ ২১ জেলায় বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে থাকা ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি রাজধানীর আমিন বাজারে বিদ্যুতের সঞ্চালন লাইন ট্রিপ করে। এর ফলে ২১ জেলার অধিকাংশ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। আর্থিক সক্ষমতার ঘাটতি থাকলেও এবারে গরমে লোডশেডিং সহনীয় থাকবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফজলুল কবির খান। বলেন, বিদ্যুৎ সরবরাহে শহর গ্রামের বৈষম্য দূর করা হবে। শনিবার বিদ্যুৎ ভবনে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স আয়োজিত সেমিনারে এসব কথা বলেন উপদেষ্টা। আর বিশেষজ্ঞরা বলেন, জ্বালানি নীতি সংস্কারে সরকারকে পদক্ষেপ নিতে হবে। মাহবুব হাসান রিপনের প্রতিবেদন। আওয়ামী সরকারের পতনের পর দৃশ্যমান হয় বিপর্যস্ত অর্থনীতির নানা চালচিত্র। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে সরকার। তবে জ্বালানি সংকটে শিল্প উৎপাদন ব্যাহত হলে আরও বড় চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। এমন পরিস্থিতিতে শিল্প ও আবাসিক উভয় ক্ষেত্রে জ্বালানির প্রাপ্যতা নিশ্চিতে সংকট এবং উত্তরণ শীর্ষক সেমিনারের আয়োজন করে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের সাবেক অধ্যাপক ইজাজ হোসেন। তিনি বলেন, ৩২ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুদের যে তথ্য পাওয়া যাচ্ছে তা অনুসন্ধানে সরকারকে এখনই উদ্যোগ নিতে হবে। আমি তথ্য থেকে যেটা বলছি যে আমি এটা শুধুমাত্র এক্সপ্লোরেশন শেষ করে আমি জানতে পারবো, তা আমাদের একটা বিরাট দায়িত্ব আছে আমাদের এক্সপ্লোরেশন করা। গবেষণা সংস্থা সিপিডি বলছে, জ্বালানি সংকট নিরসনে বর্তমান সরকারের কিছু কিছু সিদ্ধান্ত জ্বালানি রূপান্তরের সঙ্গে সাংঘর্ষিক। সুতরাং নীতি সংস্কারে আশু পদক্ষেপ জরুরি। যদি জ্বালানি উপদেষ্টা মহোদয় তার সময়কালের ভিতরে একটি নতুন জ্বালানি নীতি আমাদেরকে দিয়ে যান, যেটাতে এনার্জি ট্রানজিশন বা জ্বালানি রূপান্তরের বিষয়টি সুনির্দিষ্টভাবে থাকবে
এবং আদতে আমরা আমাদের জ্বালানি নিরাপত্তা কিভাবে দেখতে চাই 2041 বা 2050 সালের প্রেক্ষাপটে সেদিক দিকভাস থাকবে, এই জিনিসটা আমাদের খুবই দ্রুত হয়ে পড়েছে। জ্বালানি খাতে আমদানি নির্ভরতার কঠিন বাস্তবতা মেনে নেওয়ার আহ্বান জানান ভোক্তা অধিকার সংগঠন ক্যাব। তারা বলছে, কয়লা বিদ্যুৎ কেন্দ্রের পুরো সক্ষমতা ব্যবহার না করেই বেশি খরচে তেল চালিত প্রকল্প নেওয়া হচ্ছে। জ্বালানি আমদানিকারক দেশ হয়ে গেছে। আজকে 25% এলএনজি গ্যাসে আছে, আর 2030 সালে ডোমেস্টিক গ্যাস সাপ্লাই আজকে আছে 75%, 2030 সালে হবে উল্টা এলএনজি 75%। সেই কারণে আজকে এলএনজির দামে ইন্ডাস্ট্রিগুলোতে গ্যাস কিনতে হবে। জ্বালানি ও বিদ্যুৎ উপদেষ্টা জানান 18,000 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও উৎপাদন হচ্ছে তার থেকে 2,000 কম। ঘাটতি মোকাবেলায় এলএনজি আমদানির চিন্তা করা হচ্ছে। আশ্বস্ত করেন, এবারের গরমে লোডশেডিং সহনীয় থাকবে। আমরা এই লোডশেডিংটাকে সীমিত রাখতে চেষ্টা করব। আমরা কিন্তু আমাদের যে প্রজেকশনে আছে সেটা 18,000, তা আমরা বাড়তি এলএনজি আনার চেষ্টা করছি। কমপ্লিটলি লোডশেডিং ফ্রি হবে না, হয়তো হবে না, কিন্তু সে এবং আমাদের তো খরচও কমাতে হবে। ওই জন্য আমরা জ্বালানি তেলের ব্যবহারকে মিনিমাম রেখে গত সরকারের বিভিন্ন প্রকল্পে দুর্নীতি অনিয়মের কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, অপ্রয়োজনীয় ব্যয় কমানোয় গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তী সরকার। অনেক অপ্রয়োজনীয় ব্যয়, পার্টিকুলারলি উন্নয়ন ব্যয় আমরা কেটে ছেড়ে দিয়েছি, তো সেখান থেকে টাকাটা আসবে। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। আমাদের মেজর সিনহা হত্যা মামলার ডেথ রেফারেন্সের শুনানি শেষে রায় ঘোষণার 7 কর্মদিবসের মধ্যে আসামিদের ফাঁসি কার্যকরের দাবি জানিয়েছে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন। এই মামলার আসামি ওসি প্রদীপ ও পরিদর্শক লিয়াকতরা ফ্যাসিবাদের কালো টাকার অপব্যবহার করে মামলার রায় বাস্তবায়নে যেন কোনো প্রভাব বিস্তার করতে না পারে তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানায় সংগঠনটি। শনিবার সকালে ডিআরইউ মিলনায়তনে সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন অবসরপ্রাপ্ত কর্মকর্তারা। এসইউ সেলিমের প্রতিবেদন। 2020 সালের 31 জুলাই রাতে কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর পুলিশ চেকপোস্টে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান পুলিশের গুলিতে নির্মমভাবে প্রাণ হারান। এ ঘটনায় মামলার পর বিচারিক প্রক্রিয়া শেষে 2022 সালের 31 জানুয়ারি গুলি চালানো পুলিশ পরিদর্শক লিয়াকত আলী ও টেকনাফ থানার তৎকালীন ওসি প্রদীপ কুমার দাসকে মৃত্যুদণ্ড ও 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত। মেজর সিনহা হত্যার ডেথ রেফারেন্স শুনানি ও দ্রুত রায় বাস্তবায়নের দাবিতে শনিবার ডিআরইউ সাগররুনি হলে সংবাদ ব্রিফিং করেন এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন নামের একটি সংগঠন। এই রায় দেওয়ার 7 দিনের মাথায় ওসি প্রদীপ এবং লিয়াকতের ফাঁসির যে দণ্ডাদেশ, এই দণ্ডাদেশটা হচ্ছে কার্যকর করতে হবে। যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রত্যেকের ফাঁসির রায় এবং ফাঁসি কার্যকর করার জন্য আমরা অনুরোধ করছি। বিডিআর হত্যাকাণ্ড আলোচিত শিশু আছিয়া পারভেজ সহ জুলাই আগস্ট গণহত্যার বিচারিক কার্যক্রম দ্রুত শেষ করার দাবিও জানান সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা। আমরা আমাদের ভাই, আমাদের কমরেড, তাদের হত্যার ন্যায় বিচারের জন্য আমরা আছি, থাকবো। প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচারের জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা বিশ্বাস করি যে হলো বাংলাদেশে আইনের সুশাসন প্রতিষ্ঠিত হবে। কক্সবাজারের তৎকালীন এসপি মাসুদ, ইয়াবা সম্রাট বদি সহ প্রভাবশালী মহল মেজর সিনহা হত্যার বিচার রায় বাস্তবায়ন বিলম্বিত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন সংগঠনটির নেতারা। তৎকালীন এসপি মাসুদ ছিল কক্সবাজারে, ও নিজেও এটাকে অনেকভাবে প্রভাবিত করার চেষ্টা করেছে। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বেশ কয়েকটি মামলার তদন্ত কাজ শেষ দিকে। চানখারপুলে হত্যাযজ্ঞের চূড়ান্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দিয়েছে প্রসিকিউশনের তদন্ত দল। আর আশুলিয়ায় লাশ পোড়ানো ও গণহত্যা মামলার তদন্ত চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। চিফ প্রসিকিউটর জানান, চানখারপুল ও আশুলিয়ার বিচার কাজ একসঙ্গেই শুরু হবে। কাজী পাপ্পুর প্রতিবেদন। জুলাই আগস্ট আন্দোলনে রাজধানীর চানখারপুল এলাকায় নিরস্ত্র মানুষের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে 10ম শ্রেণীর ছাত্র শাহরিয়ার খান আনাস সহ 6 জনকে হত্যা করা হয়। তদন্ত প্রতিবেদন অনুযায়ী মামলায় 79 জন সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়েছে। প্রতিবেদনে সংযুক্ত আছে 19টি ভিডিও, 2টি অডিও ক্লিপ, 11টি পত্রিকার প্রতিবেদন, 6টি মৃত্যু সনদ এবং আরও কিছু প্রমাণাদি। এ ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের হওয়া মামলার তদন্ত সম্পূর্ণ হয়েছে। এটি জুলাই আগস্ট মানবতাবিরোধী অপরাধের প্রথম মামলা, যেটির চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। চানখারপুলের এই অংশের, বিশেষ করে একটি অংশের যে 6 জন শহীদ
সেই ঘটনাকে কেন্দ্র করে তদন্ত রিপোর্টটি সম্পন্ন হয়েছে। 8 জনকে আমরা আসামি হিসাবে পেয়েছি। কমান্ড রেসপন্সিবিলিটি দুটো মিলিয়ে, যারা সিনিয়র অফিসার তাদের নির্দেশ এবং যারা সরাসরি গুলি করে হত্যা করেছে তাদের ভিডিও সহ অন্যান্য প্রমাণাদিতে পাওয়া যাওয়ার কারণে এই 8 জনের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছে। কয়েকদিনের মধ্যে ফর্মাল চার্জ দাখিল করে আনুষ্ঠানিকভাবে এইটা তখন আমরা কোর্টে দাখিল করব। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ঢাকার আশুলিয়ায় 6 জনকে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলা হয়। এ ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের হওয়া মামলার তদন্ত অনেকটাই শেষ। চলতি সপ্তাহে প্রতিবেদন জমা দেওয়া হবে। চিফ প্রসিকিউটর জানান, চানখারপুল ও আশুলিয়ার বিচার কাজ প্রায় একই সঙ্গে শুরু হবে। আশুলিয়ার যেটা লাশ পোড়ানোটা সেটাও ফাইনাল টাচ দেয়া হচ্ছে। আপনারা জানেন যে যেহেতু তদন্ত সংস্থা প্রথমে একটা কিছু দিয়েছেন, তো এই ফিনিশিং টাচগুলো দিতে একটু আমরা বেশি সময় নিচ্ছি যাতে কোনো ভুল ভ্রান্তি না থাকে। হয়তো 1 সপ্তাহের মধ্যেই পরবর্তী তদন্ত রিপোর্টটা আসবে এবং সেটাও একইভাবে সেটারও ফর্মাল চার্জ দাখিল শুরু হবে। আশা করছি চানখারপুল এবং আশুলিয়া দুটো মামলার বিচার কার্য প্রায় একই সময়ে শুরু করা সম্ভব হবে। এদিকে মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা সহ 12 জনকে গ্রেফতার রেড অ্যালার্ট জারি করতে ইন্টারপোলে আবেদন করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয় চিঠির পরিপ্রেক্ষিতে পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি 3 ধাপে এই আবেদন করে। এর মধ্যে র্যাব ও পুলিশের সাবেক প্রধান বেনজির আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল। জুলাই আগস্ট গণহত্যায় এ পর্যন্ত মোট 339টি অভিযোগ দায়ের করা হয়েছে ট্রাইব্যুনালে। এর মধ্যে 22টি মিস কেসে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে 141 জনের বিরুদ্ধে। তদন্ত চলছে 39টি মামলার। সমন্বয়ক সহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় তদন্ত কর্মকর্তার সংখ্যা 24। এছাড়া প্রসিকিউশন টিমে আছেন চিফ প্রসিকিউটর সহ 17 জন। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। বনানীতে শিক্ষার্থী পারভেজ হত্যাকাণ্ডের সূত্রপাত ও প্রকৃত রহস্য উন্মোচনের তদন্ত চলছে। গ্রেফতার 6 আসামির মধ্যে 2 জন আদালতে স্বীকারোক্তি দিয়েছে বলে জানিয়েছেন ডিএমপির উপপুলিশ কমিশনার তালেবুর রহমান। এদিকে এখনও থমথমে অবস্থা বিরাজ করছে প্রাইম এশিয়া ইউনিভার্সিটিতে। আর দ্রুত এ হত্যার বিচার নিশ্চিতের দাবি জানান পারভেজের সহপাঠীরা। রেজা খানের রিপোর্ট। 19 এপ্রিল বনানীর ইউনিভার্সিটি অফ স্কলার্সের 2 ছাত্রীকে দেখে হাসাহাসির অপরাধে হত্যা করা হয় প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ছাত্র জাহিদুল ইসলাম পারভেজকে। পরের দিন বনানী থানায় 8 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা 20 থেকে 25 জনের বিরুদ্ধে মামলা করা হয়। ঘটনার 1 সপ্তাহ পরেও থমথমে অবস্থা বিরাজ করছে প্রাইম এশিয়া ইউনিভার্সিটিতে। ভীত সন্ত্রস্ত অনেক শিক্ষার্থী ক্যাম্পাসে আসছেন না। আমাদের মনের মধ্যে একটা ভয় কাজ করছে বর্তমানে কি হয়। পার্মানেন্ট ক্যাম্পাসটা খুব অতি শীঘ্রই আমাদের যাতে সুস্থভাবে করে নিতে পারে, এটা আমরা চাই। নিজেদের সহপাঠী হত্যার দ্রুত বিচারের দাবি জানান তারা। আর এটার দায়ী হচ্ছে স্কলার্সের 2টা মেয়ে, আর ওই 2টা মেয়ে এখনো ধরা হইতাছে না। আমরা জিনিসটাকে আমরা জিনিসটাতে অনেক শোকাহত। মেইন কালপিট মেয়েরা, ওদের এখনো ধরে নেই, ওদের অতি দ্রুত ধরে ওদের শাস্তি দিতে হবে। আর তারপরে যে যারা মারছে তাদের তো শাস্তি মাস্ট। ঘটনায় এ পর্যন্ত মোট 6 জনকে গ্রেফতার করা হয়েছে। এদের 2 জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানায় ডিএমপির উপপুলিশ কমিশনার তালেবুর রহমান। সিসিটিভি ফুটেজ পাওয়া গিয়েছে, সেই সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে 3 জনকে আটক করে। পরবর্তীতে এই ঘটনার এজাহারনামীয় আরও 3 জনকে আটক করা হয় এবং ইতিমধ্যে আটককৃতদের মধ্যে 2 জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সূত্রপাত এবং পরবর্তী ঘটনা প্রবাহ সহ অভিযুক্ত 2 ছাত্রীর বিষয়েও পুলিশি তদন্ত চলছে বলে জানান তিনি। ঘটনাটা সূত্রপাত থেকে আরম্ভ করে ঘটনার প্রকৃত রহস্য কি সেটা আমরা তদন্ত করছি, এখনো এটা তদন্তাধীন রয়েছে। যাদেরই সংশ্লিষ্টতা পাওয়া যাবে সেক্ষেত্রে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। এখানে অযথা কাউকে হয়রানি করার কোনো সুযোগ নেই। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। ভারতে অনুপ্রবেশ ও ভুয়া কাগজপত্র ব্যবহার করে বসবাসের অভিযোগে 1000-এর বেশি বাংলাদেশিকে আটক করেছে গুজরাট পুলিশ। শনিবার ভোরে এই রাজ্যের পুলিশের নেতৃত্বে স্পেশাল অপারেশন গ্রুপ, এসওজি, ক্রাইম ব্রাঞ্চ, অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট এবং AHTU বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে। পুলিশের মতে আহমেদাবাদ থেকে 890 জন এবং সুরাট থেকে 134 জনকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুরাট থেকে এদের আটক করা হয় বলে জানিয়েছে ডেপুটি পুলিশ কমিশনার রাজদীপ সিং নাকুম। গুজরাটে বসবাসরত অবৈধ অভিবাসীদের পুলিশের কাছে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।
সমাহিত হলেন রোমান ক্যাথলিকদের ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস। শনিবার রোমের ব্যাসিলিকা ডি সান্তা মারিয়া ম্যাগিওরে তাকে সমাহিত করা হয়। এর আগে ভ্যাটিকানে অনুষ্ঠিত হয় পোপের অন্ত্যেষ্টিক্রিয়া। সেন্ট পিটার্স চত্বরে প্রায় 2 ঘন্টা ধরে চলা সেই বিভিন্ন আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়। সেখানে লাখো ভক্ত অনুসারীর পাশাপাশি শেষ শ্রদ্ধা জানান বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস সহ বিশ্ব নেতারা। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। রোমের সান্তা মারিয়া ম্যাগিওর ব্যাসিলিকায় রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসকে সমাহিত করা হয়েছে। শনিবার স্থানীয় সময় 2টায় তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। পোপের কফিন বন্ধ করার আগে সাদা রেশমের কাপড়ে মুখ ঢেকে দেয়া হয়। শরীরে দেয়া হয় পবিত্র পানি। কফিনের ভেতরে দেয়া হয় পোপের দায়িত্বকালে তার জন্য তৈরি বিভিন্ন মুদ্রা ও স্মারক। এছাড়া তার 12 বছরের দায়িত্বকালের বিভিন্ন অর্জনের কথাযুক্ত একটি দলিলও কফিনে রাখা হয়। এর আগে শেষকৃত্যানুষ্ঠানে অংশ নিতে ভ্যাটিকানে উপস্থিত হন বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাজপরিবারের সদস্যসহ বিভিন্ন রাষ্ট্র সরকার প্রধানরা। গত সোমবার পোপ ফ্রান্সিসের মৃত্যু হয়। এরপর বিশ্বজুড়ে নেমে আসে শোকের ছায়া। বুধবার সকালে পোপ ফ্রান্সিসের মরদেহ সেন্ট পিটার্স ব্যাসিলিকায় আনা হয়। সেখানেই রাখা হয় শুক্রবার সন্ধ্যা পর্যন্ত। এ 3 দিনে 2.5 লাখের বেশি মানুষ শ্রদ্ধা জানিয়েছে বলে এক বিবৃতিতে জানায় ভ্যাটিকান। চার্চের সর্বোচ্চ ধর্মীয় ব্যক্তিদের উপস্থিতিতে এই অনুষ্ঠানে নেতৃত্ব দেন ক্যাথলিক চার্চের কার্ডিনাল কলেজের ডিন জিওভানি বাস্তিতারে। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। সড়ক দুর্ঘটনায় শনিবার বিভিন্ন জেলায় 7 জনের মৃত্যু হয়েছে। রাঙামাটির কাউখালী উপজেলায় পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে 5 জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা অটোরিকশার চালক ও যাত্রী। এদিকে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক পারাপারের সময় গাড়ির ধাক্কায় এক শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া পটুয়াখালীর কুয়াকাটা মহাসড়কে পাখিমারা বাজার সংলগ্ন এলাকায় পর্যটকবাহী মাইক্রোবাস চাপায় 7 বছরের শিশুর মৃত্যু হয়। বিচারপতি আব্দুর রৌফের হাত ধরেই দেশে বিচার ব্যবস্থায় আমূল পরিবর্তন ঘটেছিল বলে মন্তব্য করেছেন সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। শনিবার দুপুরে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের মিলনায়তনে প্রয়াত বিচারপতি আব্দুর রৌফের নাগরিক স্মরণ সভায় এমন মন্তব্য করেন বিএনপির বর্ষিয়ানী নেতা। তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র, মানবাধিকার, শিক্ষার উন্নয়নে বিচারপতি রৌফের অবাধ বিচরণ ছিল। For freedom of the country, for democracy, for right of human rights, for education, for religion, যেখানে এগুলো রয়েছে সেখানে আব্দুর রব সাহেবের বিচরণ ছিল। কেউ ওনাকে বলতে পারত না যে আব্দুর রব সাহেব is doing something contrary to what we believe. বাংলাদেশ চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার পূর্বাচলে অনুষ্ঠিত হলো দ্য ডেইলি স্টার HSBC 24তম ও এবং এ লেভেলের অ্যাওয়ার্ড। এবারের আয়োজনে 2391 জন শিক্ষার্থী সাধারণ পুরস্কারে ভূষিত হন। এর মধ্যে 176 জন বিশ্বসেরা এবং দেশসেরা ফলাফলের জন্য সম্মাননা লাভ করেন এবং 6 জন শিক্ষার্থীকে সর্বোচ্চ কৃতিত্বের স্বীকৃতি দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। অনুষ্ঠানের শুরুতে অংশগ্রহণকারী স্কুলগুলোর প্রিন্সিপালদের হাতে ক্রেস্ট তুলে দিয়ে তাদের নেতৃত্ব ও অবদানকে সম্মান জানানো হয়। ডিএনসিসির অধীনে থাকা রাস্তা, ফুটপাত ও নর্দমার কাজ দ্রুত শেষ করার কথা জানিয়েছে সংস্থাটির প্রশাসক মোহাম্মদ এজাজ। শনিবার দুপুরে রাজধানীর মিরপুর পল্লবীতে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। ডিএনসিসির 6, 7 ও 8 নং ওয়ার্ডের আওতাধীন এলাকার 7টি প্যাকেজে মোট 20 কিলোমিটার রাস্তা, 34 কিলোমিটার নর্দমা ও 15 কিলোমিটার ফুটপাত নির্মাণ করা হবে। আয়োজনে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক সহ অন্যান্যরা। শুধু ইস্টার্ন হাউজিং না, সারা ঢাকা মহানগর উত্তরের প্রত্যেকটি অঞ্চলের রাস্তাঘাট সব জায়গার উন্নয়নের কাজ হবে এবং আমাদের উত্তর সিটি কর্পোরেশন তারা কাজ করে যাচ্ছে এবং আমরা আমাদের দলীয়ভাবে ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে তাদেরকেও সার্বিকভাবে সহযোগিতা করব। আমরা আরও নতুন 19 কিলোমিটার আমরা রাস্তা এবং অন্যান্য যে ড্রেনেজ যা সিস্টেম আছে করব এবং গ্র্যাজুয়ালি আমরা মনে করি যে আমরা এই সময়ের মধ্যেই সামনে যদি আরও 1-1.5 বছর আছে এর মধ্যে ইস্টার্ন হাউজিংয়ের প্রতিটা পুরো সম্পূর্ণ 100% আমরা কাভারেজ করে ফেলতে পারব।
বন্দরনগরী চট্টগ্রামের উন্মুক্ত খাল নালাগুলো যেন এক একটি মৃত্যু ফাঁদ। সামান্য বৃষ্টি হলে এতে সৃষ্টি হয় জলাবদ্ধতা, ঘটে প্রাণহানির মতো ঘটনা। গত 5 বছরে এসব নালায় পড়ে প্রাণ গেছে অন্তত 9 জনের। তবুও কর্তৃপক্ষের টনক না নড়ায় উদ্বিগ্ন নগরবাসী। চট্টগ্রাম থেকে সঞ্জয় চৌধুরীর ক্যামেরায় সুমন কুমার দের 2 পর্বের প্রতিবেদনের আজ থাকছে প্রথম পর্ব, জানাচ্ছেন তাহসিন তারিন। চট্টগ্রাম নগর যেন এক আজব শহর। জনদুর্ভোগ কমানোর গ্যারাকলে পদে পদে যেন মৃত্যু ফাঁদ। 55 বছর বয়সী সালেহ আহমেদ থেকে 6 মাসের শিশু মেহেরিশও বাদ যায়নি এই ফাঁদের কবল থেকে। নগরবাসীর অভিযোগ, অধিকাংশ খালের 2 পাশে নিরাপত্তা বেষ্টনী এবং নালার উপর স্ল্যাব না থাকায় খাল নালাগুলো মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টির মধ্যে একটা শিশু, অবুঝ বাচ্চা, 2 বছর 2.5 বছরের বাচ্চা খালে পড়ে মারা গেছে। কারণ এখানে পর্যাপ্ত কোনো প্ল্যানিং করে কাজ করা হচ্ছে না। হালকা বৃষ্টি হলে এদিকে একবার পানি লেভেল আর এদিকে তো হাঁটাই যায় না। বাসটা যদি আগে দিত তাহলে এত বড় দুর্ঘটনা হতো না। আমরা এই একটা নবদাসী থেকে আমাদের মাছটাকে হারাতাম না। এটা না দিয়ে যদি ফাঁকা করে দিত, বহুত আগ থেকে একটা ডিসিশন নিত, তাহলে এরকম একটা দুর্ঘটনা হতো না। আর দুর্ঘটনা আজকে না, আরো অনেকদিন থেকে এরকম বিপদ হয়ে আসতেছে। সিটি কর্পোরেশনের অধীন এইসব খাল নালায় নিরাপত্তা বেষ্টনী না দিলে দুর্ঘটনা আরো বাড়বে বলে মনে করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী। সিটি কর্পোরেশনকে আমরা একটা অনুরোধ করছি, মেয়র সাহেবও কিন্তু এটা ব্যাপারে খুবই আন্তরিক, উনিও এই কার্য ব্যবস্থা নেবে। হয়তো এই 2-3 মাসের মধ্যে এই সমস্ত এরিয়ায় কিন্তু প্রোটেক্ট মেজারটা নিতে হবে, কারণ পুরো বর্ষার টাইমটা কিন্তু রয়ে গিয়েছে। চট্টগ্রামের সিটি মেয়র জানালেন, নগরীর 36টি খালে জলাবদ্ধতা প্রকল্পের কাজ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। বাকি একটি খালের কাজ করছে সিটি কর্পোরেশন। প্রকল্পের কাজগুলো দ্রুত এগিয়ে চলেছে। শীঘ্রই এই সমস্যার সমাধান হবে বলেও আশা জানালেন তিনি। কোথায় স্ল্যাব নেই, কোথায় ম্যানহোলের ঢাকনা নেই, এই রিপোর্ট অনুযায়ী দ্রুত প্রত্যেকটা ওয়ার্ডে ম্যানহোলের ঢাকনা এবং স্ল্যাবগুলো লাগিয়ে দেওয়া হবে। এবং যেসব নালা এবং খাল রিস্কি আছে, উন্মুক্ত আছে, সেখানে প্রিভেন্টিভ মেজার্স হিসাবে যদি টেম্পোরারি বেসিস হয়, সেখানে আমরা ব্যাম্বো দিয়ে সেটাকে আমরা প্রিভেন্ট করব। খালে পড়ে মৃত্যুর ঘটনাকে নাগরিক অধিকারের প্রতি অবজ্ঞা উল্লেখ করে এটি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ চাইলেন এই মানবাধিকার কর্মী। সামান্য বৃষ্টিতে পানি উঠে যাচ্ছে আর সেখানে মানুষ ডুবে মারা যাচ্ছে, নিখোঁজ হয়ে যাচ্ছে, লাশ পাওয়া যাচ্ছে। এগুলো তো নাগরিক অধিকারের প্রতি চরম একটা অবজ্ঞা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। আবারও দেশের বাইরের খবর। ইরানের বন্দর আব্বাসের শহীদ রাজি বন্দরে গ্যাস ট্যাঙ্ক বিস্ফোরণে 4 জন নিহত ও 5 শতাধিক মানুষ আহত হয়েছে। শনিবার দুপুরে দেশটির দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় আধুনিক বন্দরে ঘটনা ঘটে। পরিস্থিতি বিবেচনায় বন্দরের কার্যক্রম স্থগিত করেছে নিরাপত্তা ও জরুরি উদ্ধারকারী দল। আহতদের সংখ্যা বেড়ে যাওয়ায় স্থানীয় হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ। কী কারণে বিস্ফোরণ ঘটে তার কারণ এখনও জানা যায়নি। গত 24 ঘন্টায় গাজা উপত্যকা ইসরায়েলি বিমান হামলায় আরও 84 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 168 জন। জাতিসংঘ বলছে গাজায় ত্রাণ বন্ধ করে ইসরায়েলে মানবসৃষ্ট দুর্ভিক্ষ তৈরি করেছে। এদিকে ভারত পাকিস্তান উত্তেজনা কমাতে মধ্যস্থতায় প্রভাব দিয়েছে ইরান। অন্যদিকে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় সেনা পুলিশ যৌথ বাহিনীর সঙ্গে বন্দুক যুদ্ধের সময় নিহত হয়েছে অন্তত 6 সন্ত্রাসী। বিস্তারিত জানাচ্ছেন কাজী শাহরিন। ইসরায়েলের অমানবিক ও বর্বর হামলায় গাজায় চলছে মৃত্যুর মিছিল। গত 24 ঘন্টায় নেতানিয়াহু সেনাদের প্রাণঘাতী হামলায় আরও 84 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 1.5 শতাধিক। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে নিশ্চিত করেছে এ তথ্য। তবে মন্ত্রণালয় এক বিবৃতিতে বলছে, নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও বেশি, কারণ অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছে। তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। গত 1.5 বছরের ইসরায়েলি তাণ্ডবে প্রাণহানি ছাড়িয়েছে 51,400। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থার প্রধান বলছেন, ইসরায়েল গাজায় মানবসৃষ্ট এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত দুর্ভিক্ষ সৃষ্টি করছে। এর ফলে গাজায় খাদ্য ও সাহায্যের মজুদ পুরোপুরি ফুরিয়ে গেছে।
কাশ্মীরের পহেলগামে হত্যাকাণ্ডের পর থেকে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। দুদেশের একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি পদক্ষেপ নেওয়া সহ সীমান্তেও চলছে গুলিবর্ষণ। এ উত্তেজনা কমাতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান। শুক্রবার ইরানি পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি এ প্রস্তাব দেন। বলেন, ইসলামাবাদ ও নয়াদিল্লিতে থাকা ইরানের দূতাবাসের মাধ্যমে এ কঠিন সময় দুই দেশের মধ্যে বৃহৎ বোঝাপড়ার তৈরি করতে চায় ইরান। এদিকে পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখাওয়ার বান্নু জেলায় সেনা পুলিশ যৌথ বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধের সময় নিহত হয়েছেন অন্তত ৬ সন্ত্রাসী। আহত হয়েছেন আরও ৪ জন। এছাড়া কোয়েটার মার্কেট এলাকায় একটি বোমা হামলায় নিহত হয়েছেন ৪ জন নিরাপত্তা কর্মী। অন্যদিকে থাইল্যান্ডের প্যারাশুট প্রশিক্ষণের জন্য পরীক্ষামূলক ফ্লাইটের সময় একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় নিহত হয়েছেন ৬ পুলিশ কর্মকর্তা। দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, শুক্রবার ব্যাংকক থেকে প্রায় ১৩০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমের একটি উপকূলীয় অঞ্চলে বিমানটি বিধ্বস্ত হয়। কাজী শাহরিন, মোহনা। নানা নাটকীয়তার পর শনিবার ঢাকা প্রিমিয়ার লিগে গাজী ক্রিকেটার্সের বিপক্ষে মোহামেডানের জার্সিতে খেলতে নেমে দলের অধিনায়ক তাওহিদ হৃদয়, কিন্তু মাঠে নেমে আবারও শাস্তি পেলেন জাতীয় দলের এই ডানহাতি ব্যাটার। আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় ১০,০০০ টাকা জরিমানা করা হয়, সাথে নামের পাশে ১ ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়। সর্বমোট ৮ ডিমেরিট থাকাতে হৃদয় নিষিদ্ধ হচ্ছেন ৪ ম্যাচে, তাই খেলতে পারবেন না ডিপিএল এর শিরোপা নির্ধারণী ম্যাচ আবাহনীর বিপক্ষে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। সংবিধান থেকে বহুত্ববাদ পুরো বাদ দেওয়ার প্রস্তাব জামায়াতে, নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেবে জনগণ, চীনা প্রতিনিধি দলকে মির্জা ফখরুল। দক্ষিণের ২১ জেলায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন, গরমে লোডশেডিং সহনীয় রাখতে ব্যবস্থা নেবে সরকার, জ্বালানি নীতি সংস্কারের তাগিদ বিশেষজ্ঞদের। অনুপ্রবেশ ও ভুয়া কাগজপত্র ব্যবহারের অভিযোগে সহস্রাধিক বাংলাদেশিকে আটক করেছে গুজরাট পুলিশ, অবৈধ অভিবাসীদের আত্মসমর্পণের নির্দেশ। এবং রোমে সমাহিত হলেন ক্যাথলিকদের ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস, শেষকৃত্যে ভক্ত অনুসারীদের শ্রদ্ধা, যোগ দেন ডক্টর ইউনূস সহ বিশ্ব নেতারা। এ ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।